সম্মানিত সভাপতি, সম্মানিত উদ্বোধক, শ্রদ্ধাভাজন স্নেহভাজন সম্মানিত জনরা, যাদেরকে আজকে আমরা সম্মাননা দিলাম। এখানে অনেকে আমার সম বয়সের বা আরো কম, আবার অনেকজন অনেক সিনিয়র। দুজন দিদি আছেন, একজন মঞ্চে, একজন সামনে সারিতে, আবার শ্বশুরতুল্য একজন আছেন, আজকে সম্মানিত একজন। আমার বন্ধু হাসান মঞ্জু থেকে আমি খেয়াল করে নাই কখন ওখানে বসে আছে। সবাইকে আমি আমার নমস্কার, জু আদা ওগাসা মঙ্গলাবা রিখো ভাইয়া খুলুমখা, আরো মোরোটা জানি না, শেখাতে হবে, শিখতে হবে। তো আমার ইচ্ছে হচ্ছে যে আজকে কিছুটা অনুভূতি প্রকাশ করব। জাস্ট মাথায় যা ঘুরছে, মনে যা আসছে, কিছু জিনিস কিন্তু নোট নিয়েছি। তো সেই নোটগুলো আদৌ আপনাদের সামনে কথা বলতে বলতে, এতগুলো সুবক্তার মধ্যে আমার মাতৃভাষা বাংলা না, যদিও বা ডিএনএতে 25% বাঙালি আছে। ছোটবেলায় আমার ঠাকুরমা দাদির কাছ থেকে বাংলা শিখেছিলাম, কিন্তু আমার মাতৃভাষা বাংলা নয়। লেখাপড়া করেছি ইংলিশ মিডিয়াম, আর ঝামেলা নিরসিদ্ধি সব সাবজেক্ট আইন। এখন আপনাদের এই যে মঞ্চে বসা, ভাবছিলাম অনেকটা অঞ্জলিকে যা বললেন, আমি কাবাব মে হাড্ডি কিনে খাই। তো হ্যাঁ, অনেক অনেক আগে সেই ছাত্র জীবনে, কলেজ স্কুল কলেজ জীবনে, সে একজন বোধহয় কে জানি বললেন আজকে, বনভূমি, আমাদের মকসুদ সাহেবের সেই বনভূমিতে চাকমা কবিতা আমিও দিয়েছিলাম। ইদানিংকালে 2-4-5টা বিগত 5-7 বছরে লিখেছি, খুব বেশি সাহস পাইনি। একটা বোধহয় যাই হোক জাহাঙ্গীরনগর থেকে চাকমা কবিতা, এটা একটাবার আমার দিদি অঞ্জলিকের সামনে একবার পাঠ করেছিলাম, আমার খেয়াল আছে কিনা জানি না, বছরখানেক আগে। মানে এইসব অঙ্গনে মাঝে মাঝে অনধিকার চর্চা করি আর কি। আমাদের স্নেহস্পদ শিশির বলবে মৌসুমী কবি। তো তবে এসব ক্ষেত্রেও আমাদের অবশ্যই আমাদের মানুষের, আমাদের বাংলাদেশের মানুষের, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতি সম্প্রদায়, তাদের কাহিনী, বীর্যের কাহিনী যেমন ছিল, প্রেমের কাহিনীও ছিল, অনেক ধরনের অনুভূতি। আর এই ক্ষেত্রে আমি 2-4টা আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, অনুরোধ করতে চাই, এবং জানি না আমার নোট খুঁজে পাবো কিনা বক্তব্যের মাঝে সাথে। এগুলোর মধ্যে প্রথমত যেটা আমি জোর দিয়ে বলতে চাই, অবশ্যই সে আপনি আর্ট ফর আর্ট সেক বলেন, এটা নান্দনিক, এটা অনুভূতি থেকে, এটা ভালো লাগছে। একটু আগে খুব সুন্দর করে বললেন আমাদের বেতারের প্রাক্তন শিল্পী, যে নান্দনিক কিছু, যে লেখক সাহিত্যিক তারা অসুন্দরের মাঝে তারা সুন্দর পায়। আমি একটু উদাহরণ দিয়ে বলছি যে আমাদের যে সনাতনী, আমাদের যে পরম্পরাভাবে আমাদের যে চলে আসা যে সঙ্গীত, নৃত্য, অনেক ধরনের চারু কারু, একটি জায়গার কথা বলছি, আপনারা কেউ কোনোদিন হয়তো জানেন, আমি চাকমা গেংহুলি গীতের কথা বলছি। আমাদের বোধহয় সর্বশ্রেষ্ঠ চাকমা গেংহুলি এখন বছর 2 আগে প্রয়াত আমাদের জিনিত বাবু ও সুব্রত বাবুরা গেছেন রমণী মন। সম্ভবত উনার কণ্ঠে শুনেছি, এখানে সবাই তো প্রাপ্তবয়স্ক, ইরোটিক ভাব, প্রেম অনুভূতি, কিন্তু মোটেও ভালগার নহে, মোটেও, আমি শব্দগুলো জানি না, আমি বাংলায় কেমনে বলবো, এটা দৈহিক প্রেমের কথা বলছে, কিন্তু এইখানটাতে আমার মনে হয় না এটাকে যদি সেন্সরশিপে ম্যাগনিফাইড গ্লাস নিয়ে দেয়, এখানে একটা শব্দ কাটা যাবে। এত সুন্দর শব্দ চয়ন, এবং এটা
বিবরণ দৈহিক প্রেমের, এটা বেঙ্গলি গীতের মধ্যে আছে। এরকম করে আমাদের পার্বত্য চট্টগ্রামের অনেক ভাষার মধ্যে অনেক ধরনের সংস্কৃতি। আমি আমার পুলক আঙ্কেলকে আর আমি আমার জিরকুন দাদাকে জিজ্ঞেস করতেছি জনের শব্দর বাংলা কি আমি জানি না। মানে সাহিত্যের অঙ্গনে কিছু ধারা থাকে, কিছু শ্রেণী থাকে, উপধারা থাকে, নিকায় থাকে। আমি সেটাকেই জানি বোধহয় ইংরেজিকে জনার বলে, JGENRE, ফ্রেঞ্চ সম্ভবত ফরাসি ইংরেজি শব্দ। তো এই ধারা উপধারার মধ্যে আমাদের আসলে বিচরণে প্রতিবন্ধকতার মধ্যে রয়েছে ভাষা। আমি তো চাকমা, আমি কি র্যাঙ্গিংসটা জানি, যাই হোক গ্যাংগ্যাংরাও জানে, অনেক আপনি শিখেছেন। তো এখন যে আমরা বিভিন্ন আমাদের ভাষার মধ্যে যে অনেক কিছু নিউয়েন্সড জিনিস রয়ে গেছে, যেটা সেই ভাষার উপর যদি দখল না থাকে, আধিপত্য না থাকে, বিচরণের অভ্যাস না থাকে, সেগুলো অনেক হারিয়ে যায়। কিন্তু আমার মনে হচ্ছে যে আমাদের পার্বত্য চট্টগ্রাম, এমনকি আঞ্চলিক চট্টগ্রামের ভাষা, একটু অপ্রাসঙ্গিক মনে করতে পারেন, চট্টগ্রামের নাম কেন চট্টগ্রাম হয়ে গেল? সাঙ্গা হইলে অসুবিধা আছে না? আমি তো নিছি, আমার মানুষ কেউ আপত্তি করছি। চৈতে গো, এখানে রাখাইন আছে, মারমা আছে, চটগাইয়া আছে, কিন্তু আজ কোহাইগুলো ঢাকাই একদম কলকাতা একজন আমাদের চট্টগ্রামের নাম চিটাগাঙ্গের নাক রেখে দিবে চট্টগ্রাম। আমি তো বলি এটা প্রতিবাদ করা উচিত। তো এই যে আমাদের বিভিন্ন দেশের ভাষার অঞ্চলের এই সূক্ষ্ম সূক্ষ্ম অনেক কিছু সাহিত্যের বিষয় হারিয়ে যাচ্ছে। তো সুতরাং আমার নোটে বলে লিখেছি, ভুলে যাই, এটা বলি ট্রান্সফার, ইন্টারজেনারেশনাল ট্রান্সফার। আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমাদের যতখানি অভিজ্ঞতা, জ্ঞান, যা কিছু আছে, এটা কতখানি, ওই যে বৌদ্ধদের কথা বলা হলো, কৃপণ দেয় না, শেখায় না, কিন্তু আমাদের যে এটা একেবারে চিরতরে হারিয়ে যাবে। এবং এখানটাতে আমি আরেকটি আমার আহ্বান এখানে হচ্ছে যে জুম চাষ, ইয়াঙ্গান ছিলেন কিছুদিন আগে, আমরা একটা ট্রেডিশনাল নলেজ একটা ফেস্টিভ্যাল করেছিলাম। এখানে পাশাপাশি 4 জন জমিয়া কৃষক ছিল, তাদের টেবিলের উপর আমি জিরকুন দাদা থেকে ফটো ধার নিয়েছি জুমের। এখানে পাশাপাশি 4 ভাষাভাষী 4 জাতির ধানের বীজ, ফলের বিভিন্ন ধরনের, এখানটায় কি ভাষায় বলে, ওখানে ম্রো ছিল, পসিবলি চাকমা ছিল, ত্রিপুরা ছিল, বলে গেলাম। তো এই যে আমাদের চাষাবাদগত, হয়তো ওষুধগত, হয়তো নিউট্রিশনগত, হয়তো থেরাপিউটিক কোয়ালিটি আছে, এগুলো কিন্তু আমরা অনেক কিছু হারিয়ে যাচ্ছে। এই যে আমাদের জ্ঞান, এই যে লোকজ জ্ঞান, যেটা আমাদের সমাজের জন্য, হয়তো সারা বহির্বিশ্বের জন্য, হয়তো মানব সভ্যতার জন্য এটা প্রয়োজন, কিন্তু ওই ভাষার জ্ঞান না থাকায় ওই সেই জুম চাষের যে কৃষ্টি সংস্কৃতি এবং সেখানে যে পূজা পার্বণ রয়েছে, সেখানে যে আধ্যাত্মিকতা রয়েছে, যেখানের মাঝে অনেক ডিসিপ্লিনের অনেক ধরনের জ্ঞান হারিয়ে যাচ্ছে। কারণ আগামী 20 বছরে জুম চাষ থাকবে কিনা কথা। আমি যদি সাজেকে যাই, যদি ত্রিপুরাদের দেখি একটা পাথরকে প্রণাম করছে, আমি নিজে গিয়ে প্রণাম করি, আমি দিয়ে ফুল দিই। আমার ছেলে, বড় ছেলে, ছোট ছেলের এখনো স্কুলে, বড় ছেলে বিয়ে হয়েছে 2 বছর আগে। আমার বড় ছেলের বিয়েতে আমি ওঝা দেখেছি। আমি আমাদের চাকমা 3টি দেবদেবীর কাছে আমার ছেলে পুজো দিয়েছে। যদি আমাদের ভান্তেরা আমাকে আলিদিক দিতে পারে, আমি সহ্য করে নেবো। এটা কি দেবাশিস থেরোবাদী বৌদ্ধ, এ আবার 3 দেবতা কোথায় গেল? আমি আমার এক্সপ্লেনেশন দেব ভান্তেদের সামনে, আমি কেন প্রাকবৌদ্ধ এই দেবদেবীকে আমি সসম্মানে অর্চনা করার জন্য আমার ছেলেকে অনুরোধ করেছি আমাদের বিয়ের মধ্যে। কারণ এটা কেবল পৌত্তলিকতা নয়, এটা কুসংস্কার নয়, এখানে অনেক কিছু আছে, বিশেষ করে প্রতিবেশ, প্রাণ বৈচিত্র্য, উদ্ভিদ বৈচিত্র্য, যেগুলো আজকের আমাদের ক্লাইমেট চেঞ্জের, এই যে দেখেন নভেম্বর মাসে কোথায় ফ্যান চালাচ্ছেন, 20 বছর আগে কোথায় বিজুর সময় শীত করতো, যখন বিজুগুলো খেতে স্নান করতাম, গোসল করতাম পানিতে। তো
এগুলো আমাদের খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের দায়িত্ব হচ্ছে। কিন্তু সমস্যাটা আরেকটা জায়গায়, এই যে দাদুর বয়সের আমরা যারা হয়েছি, আমাদের কিছু সিনিয়র আছে, আবার যারা যুবক কিশোর রয়েছে, আমাদের কথা বলার যে মিডিয়াম, এখানেও তারতম্য রয়েছে। একদিকে তো যারা প্রৌঢ়বৌদ্ধ বৃদ্ধ, আমরা আমাদের মাথায় যা কিছু আছে যেটা এই যুগের জন্য হয়তো প্রয়োজনীয়, সেটা আমরা স্থানান্তর কিভাবে করব। দেখেন তো, দাদু আর নাতি নাতনি কথা বলার সময় নাতি নাতনির সাথে অ্যান্ড্রয়েড হোক আর আইফোন হোক, সে উপর থেকে নিচে, নিজে থেকে উপরে আঙুল টানতেছে বাঁয়ে আর ডানে, দাদু তাকিয়ে আছে কি করছো। আমি নিজেই এখন মাঝে মধ্যে সেই ফোনটা পারি না, কোথায় কোথায় যাবো। তো আমার জুনিয়রকে, আমার ছেলেকে হোক মেয়েকে হোক অমুককে, সরি, আমি মৃত্তিকা বাবুর খিদাকে আরেকটু বাড়িয়ে দিচ্ছি, আমাদের উদ্বোধক মহোদয়। তো এইখানটাতে আমরা যারা সিনিয়র, আমাদেরও কিছু বুঝতে হবে। ইয়াংদেরকে যদি বলে কাগজে লেখো, তো ওর কাগজও নাই, পকেটে কলমও নাই, ওই ফোনটা নিয়ে মনে মনে টানাটানি করতেছে, হয়তো বৃদ্ধদের বিরক্তির কারণ হচ্ছে। আবার বৃদ্ধরা কোথায়, সে লং হ্যান্ড কলম নিয়ে লিখতে যাচ্ছে, যে হাতে লেখা দেখলেই নাতি নাতনিদের মাথা ঘুরায়, দাদু দাদু কাকা কাকি চাচা কি করতেছেন আপনি এগুলো। কিন্তু আমাদের এই দুই জেনারেশনের একটা ভাষা, একটা জায়গায় আমাদের জানতে হবে, একে অপরের সাথে কথা বলে যেন বুঝাবুঝি হয়। নাহলে মনে হচ্ছে একজন চাইনিজ একজন পাঞ্জাবের সাথে কথা বলছে, এটা যেন না হয়। কিন্তু এই দায়িত্ব তো এড়াতে পারবো না, এই দায়িত্ব তো রয়েছে। তবে আমি যে আর্ট সেক করলাম, যেটা অনুভূতি, ব্রেন, যেটাই নান্দনিক, আবার আর্ট ফর আর্ট সেক, আজকে আমাদের কয়েকজন লেখক আমাদেরকে মনে করে দিয়ে অধিকারের কথা, আমাদের অঞ্চলের স্বশাসনের কথা, আমাদের ঐতিহ্যের কথা। জানি না দেশে বাক স্বাধীনতা, লেখার স্বাধীনতা, বিশ্বাসের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা কতখানি মাত্রায় কোথায় বর্তমানে বাংলাদেশে আছে, এবং ভবিষ্যতে আশা করি নির্বাচনের পর যদি নির্বাচিত সরকার অধিষ্ঠিত হয়, প্রতিষ্ঠিত হয়, কতখানি থাকবে কি থাকবে না। কিন্তু একজন নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে আমাদের উপর যে দায়িত্ব বর্তায়, যে আমাদের এই প্রজন্ম এবং আমাদের ভবিষ্যতের প্রজন্মের কাছে যেটা সত্য, যেটা ন্যায়, তার পক্ষে কথা বলা।